সংসদে জুলাই অভ্যুত্থানের উপর কথা বলতে না পেরে ক্ষোভ ঝেড়েছেন রুমিন ফারহানা। বিএনপির সাবেক এই নেত্রী ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত এমপি এবং সংসদে খুবই ভালো কথা বলেন। তবে সংসদে দুদিন ধরে যে জুলাই অভ্যুত্থানের উপর আলোচনা চলছে সেখানে তিনি বারবার অনুমতি চেয়েও তিনি অনুমতি পাননি। এর জন্য তিনি সরকার দলকে দায়ী করছে বা সরকারকে দায়ী করছেন। সেই সরকার এখন কারা? এই রুমিন ফারহানার সাবেক দল বিএনপি সরকারের দায়িত্বে। অর্থাৎ তিনি ইঙ্গিত করছেন, তিনি তার এই স্ট্যাটাসের শেষ বাক্যে উল্লেখ করেছেন সরকার এত ভীত কেন। তার মানে সরকার তাকে কথা বলতে দিচ্ছে না সংসদে, বা পার্টিকুলার এই বিষয়ে তাকে সংসদে কথা বলতে দেওয়া হচ্ছে না। এখন প্রশ্ন হলো, রুমিন ফারহানা জুলাই অভ্যুত্থানের উপর কি এমন কথা বলে ফেলতেন সংসদে যেটা আসলে সরকার বলতে দিচ্ছে না, বা রুমিন ফারহানার উপর সরকার কি কেন এত ক্ষুব্ধ যার কারণে তাকে সংসদে অনুমতি চাওয়া সত্ত্বেও তাকে কথা বলতে দেওয়া হয়নি। সেসব নিয়ে আলাপ করব। ঘটনা কি ঘটেছে আগে সেটা বলি। ঘটনা ঘটেছে, সংসদে জুলাই অভ্যুত্থানের উপর আলাপ চলছে। সেই আলাপের উপর রুমিন ফারহানা বারবার অনুমতি চেয়েছেন। সেখানে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি কথা বলার জন্য, কিন্তু তিনি স্ট্যাটাসে জানালেন যে তাকে অনুমতি দেওয়া হয়নি। তিনি স্ট্যাটাসে লিখছেন যে এরকম, জুলাই অভ্যুত্থান নিয়ে 2 দিন সংসদে আলোচনা হচ্ছে, বারবার অনুরোধ সত্ত্বেও আমাকে কথা বলার সুযোগ দেওয়া হলো না, সরকার এত ভীত কেন। তার পুরো স্ট্যাটাসে খুব একটা সমস্যা দেখা যাচ্ছে না, কিন্তু শুধু শেষ বাক্য ছাড়া। শেষ বাক্যে তিনি এমনই মিন করেছেন সরকার জুলাই অভ্যুত্থানের উপর রুমিন ফারহানা এমন কিছু বলবে যেটা নিয়ে সরকার ভীত, যার কারণে তাকে কথা বলতে দেওয়া হয়নি। প্রথম কথা হইল, রুমিন ফারহানাকে কি সরকার কথা বলার সুযোগ দেবে কিনা সংসদে। এখানে সংসদে কথা বলার জন্য রুমিন ফারহানা যেহেতু একজন স্বতন্ত্র এমপি, সেই কারণে তিনি কথা বলার জন্য স্পিকারের অনুমতি সাপেক্ষে কথা বলবেন। এছাড়া প্রশ্ন উত্তর পত্রে তিনি প্রশ্ন রাখতে পারেন। এর বাইরে পয়েন্ট অফ অর্ডারে তিনি কথা বলতে পারেন। জুলাই সনদের উপর আলাপটা হয়েছে একটা মুলতবি প্রস্তাবের উপর ভিত্তি করে। সেই মুলতবি প্রস্তাবের উপরও আলোচনা করতে হইলে সেখানে যেই দলের যেই হুইপ রয়েছেন, হুইপরা দলের তালিকা দেন, আর বাকিরা স্পিকারের অনুমতি সাপেক্ষে কথা বলেন। স্পিকার নিজে থেকে অনুমতি দিতে পারেন, আবার স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেও কথা বলতে পারেন আর কি, বা স্পিকার তখন অনুমতি দিলে তখন তিনি কথা বলতে পারেন। তো রুমিন ফারহানা যেহেতু কোনো দলের সঙ্গে নেই, তার কারণে তাকে তার নামটা কেউ সাজেস্ট করেনি, বা তার নামটি তালিকায় দেয়নি। জামাতও দেবে না, বিএনপিও দেবে না, যেহেতু তিনি কোনো দলের সঙ্গে নেই। তো তিনি হাত তুলে কিংবা দাঁড়িয়ে কিংবা বই দেখিয়ে তিনি অনুমতি প্রার্থনা করেছিলেন, কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি। ঠিক এই জায়গায় তিনি এটাকে সরকারের দায় দিচ্ছেন। তিনি বলছেন সরকার এত ভীত কেন। কথা হইল, সরকারের সঙ্গে বা বিএনপির সঙ্গে, স্পেসিফিক্যালি বললে বিএনপির সঙ্গে রুমিন ফারহানার কোনো ইস্যু রয়েছে কিনা। আমি বলি আছে। সেই ইস্যুগুলো কি? প্রথমত, রুমিন ফারহানাকে নমিনেশন দেয়নি, সেটাই একটা ইস্যু। নমিনেশন নিশ্চয়ই ভেতরে এমন কোনো কিছু হয়েছে যেটার কারণে বিএনপি রুমিন ফারহানাকে নমিনেশন দেয়নি। আচ্ছা, ধরলাম বিএনপির অনেক কট্টর সমর্থকদের মতো ধরলাম যে রুমিন ফারহানাকে পরবর্তীতে বড় কোনো রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করেছিল বিএনপি। হয়তো টেকনোক্রেট কোটায় তাকে মন্ত্রী বানাতে চেয়েছিল, নারী কোটায় সংসদে আনতে চেয়েছিল। তো রুমিন ফারহানা ইজ্জত আলা মানুষ, তিনি চেয়েছেন নিজে ভোট করে জনগণের ভোটে সংসদে যাবেন এবং জনগণের ভোটে নিয়ে, জনগণের রায় নিয়ে তিনি সংসদে কথা বললেন। তো তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়ে গেলেন। অনেকে মনে করেছিলেন শেষ দিকে রুমিন ফারহানাকে বিএনপি সমর্থন দিবে, কিংবা নির্বাচনে জয়লাভ করলে তাকে বিএনপি নিজের ঘরের নেত্রীকে আবার ঘরে টেনে নিবে, কিন্তু তার কোনোটা হয়নি। এরপরে আমরা দেখলাম সম্পর্ক আরও তিক্ত হচ্ছে দিনে দিনে। তিক্ততাটা আসলে খুব মারাত্মক পর্যায়ে চলে গেছে। আপনি যদি দেখেন, রুমিন ফারহানা স্বতন্ত্র হইলেও তারা এই স্বতন্ত্র প্রার্থীরা সংসদে যেহেতু নারী কোটা রয়েছে, কেননা আসনের উপর ভিত্তি করে প্রতি সংসদ সদস্য এখানে নারী কোটা পেয়ে থাকেন। তো রুমিন ফারহানাকে সেখানে যখন তিনি নারী কোটায় কি করবেন, বা এই স্বতন্ত্র নারী কোটায় কোনো দলের সঙ্গে যুক্ত হয়ে কি তাদেরকে নারী কোটা দিয়ে দিবেন কিনা। রুমিন ফারহানা কোনো দলের সঙ্গে যুক্ত হননি। তিনি চাইলে অনায়াসে বিএনপির সঙ্গে যুক্ত হইতে পারতেন, কিন্তু তিনি যুক্ত হননি। কিংবা তিনি জামাতের সঙ্গে যুক্ত হইতে পারতেন। ধরলাম রুমিন ফারহানা জামাতকে পছন্দ করেন না, বা জামাতের যে রাজনীতি সেটা পছন্দ করেন না, কিন্তু তিনি কারোর সঙ্গেই যুক্ত হলেন না। তিনি স্বতন্ত্র হিসাবে জনগণের রায় নিয়ে সংসদে এসেছেন, সংসদে স্বতন্ত্র থেকেছেন। আমি যতটুকু আন্দাজ করতে পারি, বিএনপি এটা খুব একটা ভালোভাবে নেয়নি। বিএনপির অন্যান্য স্বতন্ত্ররা
কি সিদ্ধান্ত নিয়েছেন, বিএনপির সঙ্গে কেউ কেউ যুক্ত হয়েছেন কিনা সেই বিষয়ে আমি এখন পর্যন্ত অবগত না। তবে রুমিন ফারহানা বিএনপির সঙ্গে যুক্ত হয়নি, নারী কোটার ক্ষেত্রে বিএনপির সঙ্গে যুক্ত হয়নি। অর্থাৎ রুমিন ফারহানা বা যারা স্বতন্ত্র রয়েছেন তারা আলাদাভাবে চিন্তা করছেন নাকি কেউ কেউ বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন সে তথ্য এখনো নাই। তবে রুমিন ফারহানা যুক্ত হয়নি, এটাতে গেলো একটা পয়েন্ট। রুমিন ফারহানা সম্ভবত 2 দিন বা 3 দিন আগে সংসদে একটা বক্তব্যে তিনি বিএনপির একটা ঘটনার ব্যাপক সমালোচনা করেছেন। সেটা হলো স্থানীয় সরকারে যে বিভিন্ন সিটি কর্পোরেশনে জেলা প্রশাসক হিসেবে তার এইগুলোতে যে হচ্ছে বিএনপি প্রশাসক বসাচ্ছে, তিনি এটার ব্যাপক সমালোচনা করেছেন এবং সেটাকে তিনি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট হিসাবে দেখলেও বিএনপি সরকার এটার ফায়দা নিচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। মন্তব্যটা ঠিক এরকম না, কিন্তু এটা সারমর্ম এরকম। তিনি বিএনপি এখান থেকে প্রশাসক বসিয়ে বিএনপির নির্বাচনটা একটু ডিলে করে এইখানে প্রশাসক বসিয়ে তারা আসলে ক্ষমতাটা এনজয় করতে চাচ্ছে। ঠিক তার কথা সারমর্ম বা তার কথাটা যদি আপনি পর্যালোচনা করেন এরকমই। তিনি বলেছেন দ্রুত নির্বাচন দিয়ে তো এখন এখানে প্রশাসক বা হচ্ছে যে সিটি মেয়র সেগুলো নির্বাচিত করা যায়। অর্থাৎ বিএনপির এই ঘটনাগুলোর সমালোচনা করেছেন এবং বিএনপি যে এখানে কি কি করছে সেগুলোর ব্যাপক সমালোচনা করেছেন। এই যে বিএনপির সঙ্গে যুক্ত না হওয়া, স্বতন্ত্র প্রার্থী হিসাবে নারী কোটাটা বিএনপিকে দিয়ে না দেওয়া এবং হচ্ছে এই যে সংসদে এভাবে সমালোচনা করলো এই বিএনপির প্রশাসক নিয়োগের, এটা জামাত করলে বিএনপি খুব আহামরি খারাপভাবে দেখতো না এবং খুব ভালো কাউন্টার দিতে পারতো বিএনপি, এবং তারা বলতো আমরা নির্বাচিত হয়েছি, আমরা লোক বসাবো, যেহেতু এখন স্থানীয় সরকার নির্বাচন এখনই হচ্ছে না, এখানে প্রশাসক কিংবা হচ্ছে এই মেয়র পদগুলোতে হচ্ছে তাদেরকে কাউকে না কাউকে এখন রাখতে হবে, সেই কারণে তারা রাখছেন। কিন্তু রুমিন ফারহানাকে তারা খুব ভালো জবাব দিতে পারছে না। এখন জুলাই আন্দোলনের বা জুলাই অভ্যুত্থান নিয়ে রুমিন ফারহানা যখন বক্তব্য দিতেন, বিএনপি ঠিক এখন যে স্ট্যান্ডে আছেন রুমিন ফারহানা তার বিপরীত স্ট্যান্ডে বক্তব্য দিতেন, ঠিক যে স্ট্যান্ডটা এখন বিরোধী জোটের রয়েছে, যেমন গণভোটের রায় বাস্তবায়ন করা, তারপরে হচ্ছে যেসব হচ্ছে বিরোধীরা বলে রুমিন ফারহানা হয়তো সেই সব বিষয়ে কথা বলতেন। সেই কারণে তিনি সরকার দলকে দায়ী করছেন যে তাকে কথা বলতে না দেওয়ার পেছনে সরকার দলের ভূমিকা রয়েছে। এখানে এই অনুমতিটা মূলত স্পিকার দিলেও সরকার দল চাইলে এটা অপারেট করতে পারে, তিনি এরকম একটা ইঙ্গিত দিচ্ছেন এবং তাকে বক্তব্য দিতে না দেওয়ার মূল কারণ হিসেবে তিনি সরকার দলকে চিহ্নিত করছেন। এই রুমিন ফারহানা একসময় বিএনপির নেত্রী থাকলেও নির্বাচনের যে তিক্ত অভিজ্ঞতা তার মধ্য দিয়ে তাদের মানে সেপারেশন হয়ে গেছে। রুমিন ফারহানা বিএনপির সঙ্গে নেই। বেগম জিয়ার যেদিন প্রয়াণ হয়েছে সেদিন রুমিন ফারহানাদেরকে বহিষ্কার করা হয়েছে, এগুলো তারাও ভালোভাবে নেননি এবং রুমিন ফারহানাও এর পরে বহিষ্কারের পরে অনেক সময় বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন এবং তিনি স্থানীয়ভাবেও বিএনপির নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। 21শে ফেব্রুয়ারির দিন তিনি যখন সেখানে শহীদ মিনারে গেলেন, ব্রাহ্মণবাড়িয়া শহীদ মিনারে, সেখানে তিনি বিএনপির নেতাকর্মী, যেই নেতাকর্মীদেরকে একসময় তার পেছনে স্লোগান দিয়েছেন, যাদের স্লোগানে তিনি রাজপথে হেঁটেছেন, সেই নেতাকর্মীদের হাতেই তিনি লাঞ্ছিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া নিজের এলাকায় শহীদ মিনারে। অর্থাৎ তিক্ত অভিজ্ঞতা এবং এই সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে। সেই কারণে হয়তো বিএনপি রুমিন ফারহানাকে বক্তব্য যাতে দিতে না দেওয়া হয় সেই বাধা দিচ্ছে বলে রুমিন ফারহানা নিজে অভিযোগ করেছেন। পাশাপাশি সামাজিক মাধ্যমে আরেকটা আলাপ রয়েছে, সেই আলাপটি হলো রুমিন ফারহানা এনসিপি যদি জামাত থেকে আলাদা হয় রুমিন ফারহানা এনসিপিতে যোগ দিতে পারেন। এই আলাপটা খুব চাউর হয়েছে, বিএনপি হয়তো সেটাকেও যাচাই করছে কিংবা সেটাও দেখার অপেক্ষায় রয়েছে। সেই কারণে সেটা হলে তো রুমিন ফারহানা আর বিএনপির লোক নয়, তিনি হচ্ছে একদম বিএনপির বিরুদ্ধে যারা রয়েছেন, বিএনপির বিরোধী দলে যারা রয়েছেন তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। অর্থাৎ সেই জায়গা থেকেও হয়তো বা অনেকজনে অনেক কথাবার্তা বলছেন এবং রুমিন ফারহানা নিজেও সরকারের বিরুদ্ধে স্পষ্টত অভিযোগ তুলেছেন যে জুলাই অভ্যুত্থান নিয়ে তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, এবং জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলতে না দেওয়ার রুমিন ফারহানার অভিযোগ যদি সত্য হয়ে থাকে, কথা বলতে না দেওয়ার কারণ হইতে পারে রুমিন ফারহানা এমন কিছু বলবে যেটা বিএনপি হজম করতে পারবে না বা সরকার দল হজম করতে পারবে না, কিংবা বিরোধী দলে এমন কেউ খুব আহামরি ভালো বক্তব্য দিতে পারছে না, সেই বক্তব্য যদি রুমিন ফারহানা দিয়ে ফেলেন যেটা আবার বিরোধী জোটের পক্ষে যায় বা বিরোধী দলের পক্ষে যায়, বিএনপি সেটা কাউন্টার করা বা হচ্ছে রুমিন ফারহানাকে পাল্টা জবাব দেওয়া আসলে কতটুকু দিতে পারবে সেটা হয়তো সেরকমটাও অনেকে ভাবছেন এবং রুমিন ফারহানাও সেই জায়গা থেকেও অভিযোগ তুলতে পারেন। 2025 সালের 11ই মে যখন দখলদার ইউনূস একটা নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল, তখন সেই নির্বাহী আদেশে
ওই নির্বাহী আদেশটাকে সে আগে সংশোধন করেছিল। সেখানে আগের যে নির্বাহী আদেশ ছিল সেখানে একটা দলকে সম্পূর্ণ নিষিদ্ধ করা যেত, কার্যক্রম নিষিদ্ধ করা যেত না। সে ওইটাকে সংশোধন করে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছিল। পক্ষান্তরে এটাকে বলাই যায় একটা দলকে নিষিদ্ধ করা। আর সেই নির্বাহী আদেশটাকে বর্তমান সরকার বা বিএনপি এটাকে সংসদে আইনে রূপান্তর করার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি তোফায়েল আহমেদ আছি আপনাদের সাথে। আসুন একটু বিশ্লেষণ করার চেষ্টা করি কেন তারেক রহমান ওরফে খাম্বা তারেক নির্বাহী আদেশকে সংসদে আইনে রূপান্তর করার চেষ্টা করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে যদি রাজনীতির মাঠের বাইরে রাখা হয় তাহলে সে লম্বা সময়ের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারবে। কিন্তু সে এই জিনিসটা বুঝে না যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখে সে লম্বা সময় তো প্রধানমন্ত্রী থাকতে পারবেই না, উল্টা এবার যদি প্রধানমন্ত্রীর পদ থেকে পড়া যায় আর কোনোদিন জীবদ্দশায় বাংলাদেশে আইসা রাজনীতি করতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগকে যদি কার্যক্রম নিষিদ্ধ রাখা যায় তাহলে স্বাধীনতা বিরোধী যে চক্রান্তগুলো আছে, যে চক্রগুলো আছে, সেগুলোকে নিয়ে স্বাধীনতার ইতিহাসকে কুশলিত করে তারা একটা আনন্দ উৎসব করতে পারবে। দেখুন, এই তারেক রহমান যখন বাংলাদেশে এসে তার বক্তৃতায় বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, তখন আমার মনে ভয় জেগেছিল। কেন জানেন? দুইটা কারণে। এই তারেক রহমান যখন 1 সাল থেকে 6 সাল পর্যন্ত রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছিলেন তখন আমার কৈশোর থেকে আমি যৌবনে পদার্পণ করি। আমি দেখেছি এই তারেক রহমানের রাজনৈতিক ব্যর্থতায় বাংলাদেশে কি কি ধরনের রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সারা বাংলাদেশে জঙ্গিদের উত্থান হয়েছিল। 21শে আগস্টের মতো গৃহীত একটা গ্রেনেড হামলা হয়েছিল। 10 ট্রাক অস্ত্র মামলা, 10 ট্রাক অস্ত্র পার্শ্ববর্তী দেশের রাজনৈতিক পট পরিবর্তনের জন্য 10 ট্রাক অস্ত্র বাংলাদেশ দিয়ে পার্শ্ববর্তী দেশে ঢুকানোর পরিকল্পনা করেছিল। এগুলো সব তারেক রহমানের মাথা থেকেই প্রতিফলিত হয়েছিল। দেখুন, আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, এই সেই তারেক রহমান যে হচ্ছে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়ে দেশটাকে দুর্নীতিতে বরংবার চ্যাম্পিয়ন বানিয়ে মুচলেখা দিয়ে বাংলাদেশ ছেড়েছিল। আজকে সেই তারেক রহমান বাংলাদেশে এসে লম্বা সময়ের জন্য প্রধানমন্ত্রী থাকার রাস্তাটা পরিষ্কার করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে সে আইনে রূপান্তর করার একটা পরিকল্পনা করছে। নির্বাচনের আগে যখন তারেক রহমান রয়টার্সকে ইন্টারভিউ দিয়েছিলেন যে শেখ হাসিনার ছেলে বা মেয়ে যদি রাজনীতি করতে আসতে চায় তাহলে বাংলাদেশের জনগণ যদি চায় তারা করবে, এবং ফখরুল সাহেব যখন মিষ্টি মিষ্টি কথা বলেছিলেন, আমার মতো তৃণমূলের কর্মী আমরা ঠিকই বুঝেছি তারা এই বাটপারিটা করছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোটের জন্য। কিন্তু আমাদের কতিপয় নেতাকর্মী এই জিনিসগুলো বুঝতে পারে নাই। এটা হচ্ছে দুঃখ তাদের জন্য। এটা এখন বর্তমানে তারেক রহমান যেটা করছে এটা তাদের জন্য প্রাপ্য শাস্তি। শুধু বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই নয়, সে ওই আইনকে সংশোধন করে সেখানে শাস্তির ব্যবস্থা রাখবেন, সেটা 10 থেকে 14 বছরের সাজা। মাথায় রাখবেন, আমি বাংলাদেশের জনগণ এবং সহকর্মী সহযোদ্ধাদেরকে বলছি, বাংলাদেশের রাজনীতির হোগামারাটা বিএনপির হাত ধরেই হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি। এটা আওয়ামী লীগ ক্ষমতায় এসে সংবিধান সংশোধন করে সংবিধান থেকে উঠে দিচ্ছে। বাংলাদেশে প্রথম 2টা ফ্লাইওভার করছে বিএনপি। একটা করছে মির্জা আব্বাসের বাড়ির পিছনে, আর একটা করছে ফালুর বাড়ির পিছনে। জননেত্রী শেখ হাসিনা এসে দেখিয়েছেন যে কোথায় কোথায় ফ্লাইওভার করা দরকার, দেশের উন্নয়নটা কোথায় করা দরকার। এখন বিনা মেঘে বজ্রপাতের মতো বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংসদে আইন করছে,
আমি আপনাদেরকে বলে রেখে যেতে চাই যে বিএনপিকে নিষিদ্ধ করার জন্য আমাদের হাতে আগেই অস্ত্র ছিল, কিন্তু আমরা সেটা ব্যবহার করি নাই। সেটা হচ্ছে 21শে আগস্ট গ্রেনেড হামলা। আমরা চাইলে ওই হামলার বিচারে তারেক রহমানকে ফাঁসির আসামি করা যেত বাংলাদেশে, কিন্তু আমরা আইনের গতিতে চলতে দিয়েছিলাম। এখন এসে তারেক রহমান ওরফে খাম্বা তারেক আইনের গতিতে চলতে না দিয়ে নিজে লম্বা সময়ের জন্য দেশের প্রধানমন্ত্রী থাকবে, সেই রাস্তাটা পরিষ্কার করছে। হবে না, এটা বাংলাদেশে হবে না ইনশাল্লাহ। বাংলাদেশের জনগণ জানে যে বিএনপি যে পরিকল্পনা করে সব সময় স্বাধীনতা বিরোধী গোষ্ঠীদেরকে নিয়ে চক্রান্ত করে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে। যদি বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়, তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে জামায়াত এবং এনসিপি। আর এই বিএনপি ৭১ বিরোধী রাজাকারদেরকে সংসদে নিয়ে গাড়িতে পতাকা দিয়েছিলেন, সেই বিএনপি আবার ৭১ বিরোধী রাজাকারদেরকে সংসদের বিরোধী দল বানিয়েছেন। যারা আগে 10টা 15টা সিট পাইতো তাদেরকে 70টা সিটের ব্যবস্থা করে দিয়েছেন। আমি বাগাবাগির নির্বাচনে বিএনপি সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। আমি এই কথাটা এই জন্য বলছি যে বাংলাদেশের মাটিতে যতগুলো রাজনৈতিক অপকর্ম আছে, রাজনৈতিক আত্মহতি আছে, এগুলো সবগুলোই বিএনপির হাত ধরে এসেছে। গ্রেনেড হামলা, জঙ্গি উত্থান, 10টা আকস্র মামলা, রাজাকারদেরকে সংসদে নিয়ে যাওয়া, মন্ত্রিত্ব দেওয়া এবং পুলিশ হত্যার বিচার না করে পুলিশদেরকে রাজাকারদের সাথে তুলনা করা, এগুলো সব বিএনপি করেছে। বিএনপির আমলে বাংলাদেশ তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশের দুর্নীতির সূচক এবং অর্থনীতির সূচক যে পরিবর্তন করেছে তার ছবিটা আপনারা মনিটরে দেখছেন। এই খাম্বা তারেকের যে পরিকল্পনা, এটা ভয়ঙ্কর পরিকল্পনা। আপনারা এখন বিএনপি রাজনীতির সুসময়, কিন্তু বিএনপি ভুলে যাচ্ছে যে একবার এক কুকর্ম করে 17 বছর দেশের বাইরে ছিল, 17 বছর রাজনীতির বাইরে ছিল, 17 বছর দেশের বাইরে ছিল। এবার যদি কোনো কুকর্ম করে যায় এবং করার চিন্তা করে, তাহলে আজীবনের জন্য আর জীবদ্দশায় কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবার ব্যাক করতে পারবে না, এটা নিশ্চিত থাকেন। বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করবেন আপনারা, সেই পরিকল্পনা করে আপনি লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন। মানুষ জানে এটা বাঙালি, যে জাতি ৭১-এর হায়নাদেরকে ভয় পায় নাই, সেই জাতি তারেক রহমান বা তার পরিকল্পনাকেও ভয় পাবে না। জাতির যখন প্রয়োজন হবে যে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় চাই, তখন এই জাতি বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। যত পরিকল্পনাই করুন না কেন, বাস্তবায়ন করে এবং দেশটাকে উন্নয়নের মহাসড়কে এনে দেখিয়ে দেন। আপনাদের জনগণ, আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না, রাজনীতির মাঠে আমাদেরকে ছেড়ে দেন। যদি আমরা পারি রাজনীতি করে উতরাবো, আর যদি না পারি, জনগণ যদি আমাদেরকে পছন্দ না করে, আমরা রাজনীতি ছেড়ে চলে যাব। এত ভয় কিসের? মাত্র ক্ষমতায় আসছেন, এত ভয় কিসের? যদি বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যায়, তাহলে কেন নিষিদ্ধর প্রশ্ন আসে? বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে অপ্রাসঙ্গিক নয়। বাংলাদেশ আওয়ামী লীগ অতীতেও রাজনীতিতে প্রাসঙ্গিক ছিল, এখনো প্রাসঙ্গিক আছে। এই দলের প্রতিষ্ঠাতা কে জানেন? 69-এ আগরতলা ষড়যন্ত্র মামলার ফাঁসির আসামি ছিলেন এই ভদ্রলোক। ফাঁসির আসামি হয়েও স্বাধীনতার ডাক দিয়ে দেশকে স্বাধীন করে নিজের গলা থেকে ফাঁসির দড়ি তুলেছিলেন। ওই ভদ্রলোকের নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার হাতে গড়া এই বাংলাদেশ আওয়ামী লীগ। আর তার মেয়ে জননেত্রী শেখ হাসিনা এখন এই দলের নেতৃত্বে আছেন। যদি সাহস থাকে বুকে, মোকাবেলা করেন। নির্বাহী আদেশ
কোনো কিছুই কাজ হবে না। অতীতে আমরা যা করেছি দেশের জন্য করেছি, এখনো যা করছি দেশের জন্য করছি, ভবিষ্যতে যা করবো ইনশাল্লাহ এই দেশের জন্যই করবো। বাংলার মাটি বাংলাদেশ আওয়ামী লীগের কাঠি, এটা সারা বাংলার মানুষ জানে। ইনশাল্লাহ প্রতিহত করতে পারবেন না, দাবিয়ে রাখতে পারবেন না। আজকের মতো এই পর্যন্তই।